নামজাদা ছাত্র নেতা, তারপরে শ্রমিক নেতা, কৃষক নেতা, তারাও তো ব্যবসা করছে, তারাও বাই ডিন্ট অফ ফ্লাক্স অফ টাইম মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেছে। তাহলে কি আমি বলবো ওনারা চোরা কারবারি? আমার মনে হয় আমাদের কথা বলার আগে চিন্তা ভাবনা করা উচিত এবং তথ্যপাত্র জোগাড় করে কথা বলা উচিত। আপনার ব্যবসায়ী বেশি চলে গেলে সেটা তো নিশ্চিতভাবে প্রপোর্শনেট হয় না। তো সেই অর্থে আপনার অন্যান্য শ্রেণী পেশার লোকদেরও যাওয়া উচিত। কিন্তু আপনার তারেক জিয়াকে আনার চেষ্টা করা অবশ্যই সম্ভব, এবং এমন হতে পারে সেই চেষ্টা সফলও হতে পারে। তবে যেটা যে কথাটি আপনার রাজনৈতিক আশ্রয় থাকা ব্যক্তিকে এক্সট্রাডাইট করা যাবে না, এটা কিন্তু ঠিক নয়। মিস্টার দিলীপ বড়ুয়া, উনি কি ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন ওই সাম্যবাদী দলের? তো উনি কি চোরা কারবারি ছিলেন নাকি? উনি তো নিজেই তো একজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, মিনিস্টার ছিলেন, এই আওয়ামী লীগ সরকারই তো আমলেই ছিলেন। আর উনি ওনার যে বললো 80% মেম্বার অফ পার্লামেন্ট হলো চোরা কারবারি, ওনার কাছে কি কোনো তথ্যপত্র আছে? উনি থাকলে আমাদেরকে একটা দরখাস্ত দিতে বলেন। উনি নিজেও তো একটা মহান সাংসদের সাংসদ ছিলেন। এখন উনি সাংসদ থেকে তারই আরেকজন সাংসদ সম্পর্কে এই ধরনের কথা বলা উইদাউট স্পেসিফিক এভিডেন্স, এটা তো আমার মনে হয় শোভনীয় না। এবং উনি একজন আমি যতদূর জানি একজন পরিণত জ্যেষ্ঠ রাজনীতিবিদ, কাজেই ওনারা এইভাবে যদি কথা বলে তাহলে তো এটা দুঃখজনক ছাড়া আর কিছুই না। হ্যাঁ, যদি কেউ থেকে থাকে, ওনার কাছে যদি এভিডেন্স থাকে, উনি সেটা বলতে পারে, উনি চিঠি দিতে পারে, উনি সেটা দুদুকে একটা চিঠি দিতে পারে, দুদুক অবশ্যই সেটা আমলে নিবে যদি ওনার কথার মধ্যে সারবত্তা থাকে। কাজে ঢালাও ভাবে আপনি একজন 80% মেম্বার অফ পার্লামেন্টকে এখানে চোরা কারবারি বলা, এটা আমার মনে হয় রাজনীতি সুলভ না আর কি। এটা ওনাদেরকে তো আমরা আসে নাকি যে ব্যবসায়ী, যেহেতু ব্যবসায়ী বেশি সাংসদ এখনকার, সেহেতু তাদের শুনেন, ব্যবসায়ী সব আমলেই ছিল, হয়তো এই আমলে বেশি। ব্যবসায়ী তো প্রত্যেকটা আমলেই ছিল। আপনি আওয়ামী লীগের আমলের প্রিভিয়াস আমল, বিএনপি আমল, তারপর এরশাদ রেজিম, সব আমলেই তো ব্যবসায়ী ছিল। এখন হয়তো সংখ্যা অনেক বেড়ে গেছে, কারণ আর্থিক খাতটা অনেক বড় হয়ে গেছে, ব্যবসার পরিধি অনেক বড় হয়ে গেছে, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এখন ব্যবসা করে, অনেক ডাকসুর একসময় নামজাদা আপনার মানে ছাত্রনেতা ছিল, তারাও ব্যবসা করে, যাদের পলিটিক্যাল ক্যারিয়ার ছিল। আমরা যদি প্রিভিয়াসলি দেখি অনেক নামজাদা ছাত্র নেতা, তারপরে শ্রমিক নেতা, কৃষক নেতা, তারাও তো ব্যবসা করছে, তারাও বাই ডিন্ট অফ ফ্লাক্স অফ টাইম মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেছে। তাহলে কি আমি বলবো ওনারা চোরা কারবারি? আমার মনে হয় আমাদের কথা বলার আগে চিন্তা ভাবনা করা উচিত এবং তথ্যপাত্র জোগাড় করে কথা বলা উচিত। কারণ দিলীপ বড়ুয়া অবশ্যই আমরা ওনাকে সম্মান করি, উনি বাম রাজনীতি করতেছেন, অনেক দেশকে নিয়ে চিন্তা করেন, ভাবেন, দেশের কথা বলেন, এটা আমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তার মানে এটা না উনি একটা ঢালাও কথা বলে যাবেন। দেখুন, ব্যবসায়ী সংসদে যাওয়া বন্ধ করতে হবে এই ধরনের কিছু তো হতে পারে না। তবে সব শ্রেণী পেশার মানুষই যদি পার্লামেন্টে যায়, তখন সেটা নিশ্চিতভাবে ব্যালেন্স পার্লামেন্ট হবে। তো সেইখানে ব্যবসায়ীরা যেতে পারে, ব্যবসায়ীদের যাওয়া তো, মানুষ যদি চায় ব্যবসায়ীদের নির্বাচিত করতে, তাহলে আপনি থামাবেন কিভাবে? কিন্তু সেই সাথে যদি অন্যান্য পেশার মানুষ, যেমন আইনজ্ঞরা, এখন মানুষ চাচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? কারণ কি মনোনয়ন তো দেওয়া হচ্ছে দল থেকে। হ্যাঁ, কিন্তু দলের মনোনয়নের বাইরে তো মানুষ দাঁড়াতে পারে, তাই না? দাঁড়িয়েছে। সুতরাং ধরুন একজন ব্যবসায়ীকে দল মনোনয়ন দিল, আরেকজন অ্যাডভোকেট, উনি দলের মনোনয়ন না পেয়ে উনি নিরপেক্ষ হিসেবে দাঁড়ালেন, তখন তো মানুষের মধ্যে সেই চয়েসটা এসে যায় যে কাকে আমরা ভোট দেব, ব্যবসায়ীকে দেব না আপনার আইনজ্ঞকে দেব। আমি যেটা বলছি যে ব্যবসায়ী তো পার্লামেন্টে যেতে অসুবিধা আছে এটা আমি মনে করি না, কিন্তু এর আপনার প্রপোর্শনেট হলে সেটা ভালো দেখায়, সুন্দর দেখায়। প্রপোর্শনেট বলতে আপনার ব্যবসায়ীদের পাশাপাশি যদি অ্যাডভোকেট যায়, যদি ডাক্তার যায়, অন্যান্য পেশার লোকজন যায়, আপনার অধ্যাপকরা যায়, তখন সেটা অবভিয়াসলি সেখানে দেখা যাবে যে সকল শ্রেণী পেশার মানুষ, কারণ বিভিন্ন পেশার লোকের বিভিন্ন অভিজ্ঞতা থাকে, বিভিন্ন এক্সপার্টিস থাকে, সেখানে তারা পার্লামেন্টে বেশি কন্ট্রিবিউশন করতে পারে। এই অর্থে সেটি হওয়া উচিত। এবং আপনার ব্যবসায়ী বেশি চলে গেলে সেটা তো নিশ্চিতভাবে প্রপোর্শনেট হয় না। তো সেই অর্থে আপনার অন্যান্য শ্রেণী পেশার লোকদেরও যাওয়া উচিত। কিন্তু
তো এইখানে যে কথাটি খুরশিদ একটু আগেই বলেছে যে ঢালাও কথা কিন্তু কারো বলা উচিত না, কিছু বলার আগে সেই ব্যাপারে সবকিছু জেনে শুনে কথা বলা উচিত, কারণ ঢালাও কথা বলে আপনার জনগণকে বিভ্রান্ত করা হয়। একটু আগে আমি বলেছি অনেকে ঢালাও ভাবে বলে থাকেন যে ইন্টারপোল নাকি চাইলেই একজনকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে, যেটি একটি রাবেশ কথা। পৃথিবীর কোন যেমন এই যে তারেক রহমানের কথাও কিন্তু উঠে আসছে যে প্রধানমন্ত্রী বারবারই বলছেন যে তারেক রহমানকে ফিরিয়ে নেওয়া হবে, নিয়ে বিচার করা হবে, এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। এই জন্য যে বাংলাদেশের সাথে কিন্তু যুক্তরাষ্ট্র রাজ্যের কোনো এক্সট্রাডিশন চুক্তির প্রয়োজন নেই। এটা যুক্তরাজ্যের এক্সট্রাডিশন আইনেই কথা আছে, বাংলাদেশের যে ৭৪ সালের এক্সট্রাডিশন আইন আছে সেখানেও কিন্তু একই কথা বলা আছে। সুতরাং এক্সট্রাডিশন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তারেক জিয়াকে ফিরিয়ে আনার চেষ্টা আমরা করতে পারি। এখানে কিন্তু ইন্টারপোলের কোনো ব্যাপার নেই, যেটা আগে বলেছি। রাজনৈতিক আশ্রয় আছে, আপনি তো রাজনৈতিক আশ্রয় শোনেন, রাজনৈতিক আশ্রয় থাকলেও কিন্তু এক্সট্রাডিট করা যায়। রাজনৈতিক আশ্রয় মানে এই নয় যে তাকে এক্সট্রাডিট করা যাবে না। যে কথাটি আমি বলছিলাম, পৃথিবীর কোন দেশের আইনেই কিন্তু ইন্টারপোলকে কোন সেই দেশের কোনো মানুষকে গ্রেপ্তার করার ক্ষমতা, অন্য দেশে পাঠিয়ে তো দূরের কথা, সেই ক্ষমতা দেয়নি। কিন্তু এক্সট্রাডিশনটা তো একটি প্রক্রিয়া, আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আপনার তারেক জিয়াকে আনার চেষ্টা করা অবশ্যই সম্ভব, এবং এমন হতে পারে সেই চেষ্টা সফলও হতে পারে। তবে যেটা যে কথাটি আপনার রাজনৈতিক আশ্রয় থাকা ব্যক্তিকে এক্সট্রাডিট করা যাবে না, এটা কিন্তু ঠিক নয়। সেখানে আরেকটি বিভ্রান্তি অনেকের মনে বিরাজ করছে। সেই বিভ্রান্তি তো কেটে দেওয়ার জন্য, যেহেতু আপনি জানেন যে আমি বহু বছর যুক্তরাজ্য ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিসে চাকরি করেছি, কত 12-13 বছর চাকরি করেছি। এই বিষয়গুলো আমার শিখতে হয়েছে এবং শেখাতেও হয়েছে। কিন্তু আমি এই বিষয়গুলো প্রথম শিখেছি এবং পরে ইমিগ্রেশন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের কাছে আমি এইটি শিক্ষক হিসাবে আমার জানারও দায়িত্ব ছিল, আমি যখন যুক্তরাজ্য ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিসের আইন বিষয়ক পরিচালক ছিলাম। সুতরাং আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আইনের কথা, এগুলো কিন্তু বেফাস কথা নয়। আর যারা এইসব নিয়ে বিভ্রান্তিকর কথা বলছে তাদের উচিত বিষয়গুলো জেনে নেওয়া, কারণ এইগুলো বিশ্বায়িত আইনের বিষয়। এগুলোর ব্যাপারে প্রত্যেকের কথা বলার আগে প্রত্যেকের এগুলো জেনে নেওয়া উচিত, নাইলে জনগণকে বিভ্রান্ত করা হয়। সবার ধারণা যে যেহেতু রাজনৈতিক আশ্রয়, ওনা তো ওই দেশে মানে ঝুঁকি আছে, জীবনে ঝুঁকি দেখে তো ওনাকে এই দেশে শোনেন, আমি যেটা আবার বলি, রাজনৈতিক আশ্রয় থাকলে তাকে এক্সট্রাডিট করা যাবে না, এটা কিন্তু মোটেও ঠিক নয়। আমি একেবারে জোর দিয়ে বলছি, যুক্তরাজ্য আমি এই বিষয়ে বিশেষজ্ঞ যে রাজনৈতিক আশ্রয় থাকলে তাকে এক্সট্রাডিট করা যাবে না, এই কথাটি যারা বলছে তারা বিষয়টি ভালো করে না জেনেই বলছে, এটি মোটেও ঠিক।